উপন্যাস আমি পদ্মজা, পর্ব 4। নিশুতি রাত, চারিদিকে চিচি পোকার ডাক। হেমলতা চোখ খুললেন। হুট করে ঘুমটা ভেঙে গেল। ইষ্ট ইন্দ্রিয় ইঙ্গিত করছে কোনো ষড়যন্ত্রের। লাহোরি ঘরের ডান পাশে দোজোড়া পায়ের আওয়াজ। হেমলতার বুক কেঁপে উঠল। তিনি দ্রুত উঠে বসেন। দুই চোখের মাঝে পর্দা সরিয়ে দেখেন পদ্মজার অবস্থান। পদ্মজাকে ঘুমোতে দেখে আটকে যাওয়া নিঃশ্বাস ছাড়েন। পায়ের আওয়াজ একদম পাশে শোনা যাচ্ছে। হেমলতা তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে ডান পাশে তাকান। কারো অন্ধকার ছাড়া কিছুই দেখা যাচ্ছে না, তবুও তিনি তাকিয়ে আছেন। দৃষ্টি দেখে মনে হচ্ছে অদৃশ্য গোপন শত্রুকে তিনি দেখতে পাচ্ছেন। কে ওখানে? হেমলতা থাজালো কণ্ঠে পায়ের আওয়াজ থেমে গেল। সেকেন্ড কয়েক পর দুজোড়া পা যেন ছুটে পালালো। আলো ফোটার পূর্বে নিদ্রা ত্যাগ করে 4 মা মেয়ে একসাথে নামাজ পড়ল। এরপর বারান্দায় শীতল পাটি বিছিয়ে 3 বোন পড়তে বসলো। রাতভর ঝমঝম করে বৃষ্টি হয়েছে। বর্ষা স্নানে স্নিগ্ধ প্রকৃতি, মায়াবী সকাল। এমন সকালে কেউ ঘুমোতে চায়, আর কেউ বই পড়তে পছন্দ করে, অথবা পছন্দের অন্য যে কোনো কাজ করে। পূর্ণার ঘুমোতে ইচ্ছে করেছে, পড়া একদমই সহ্য হচ্ছে না। পড়া থেকে উঠেই সে মনোবাসনা পূরণ করতে বিছানায় গায়ে এলিয়ে দিল। সাথে সাথে ঘুমে হারালো। পদ্মজা অনেক ডাকলো, উঠল না। এদিকে স্কুল যাওয়ার সময় হয়েছে। হেমলতা বাইরে বসে উকি দিয়ে প্রশ্ন করল, পূর্ণা ঘুমে? জি আম্মা। সে জানে না স্কুল আছে, তবুও কোন আক্কেলে ঘুমালো। মায়ের কঠিন স্বরে পদ্মজা ভয় পেল। পূর্ণা নিঘাত মার খাবে আজ। সে হেমলতাকে আশ্বস্ত করে বলল, তুমি যাও আম্মা, পূর্ণা কিছুক্ষণের মধ্যে তৈরি হয়ে যাবে। হেমলতা জানেন পূর্ণা এত সহজে ঘুম থেকে উঠবে না। অহরহ এমন হয়ে আসছে। যতই আদর করে ডাকা হোক না কেন, বৃষ্টিমাখা সকালে তার ঘুম ছুটানো যায় না। বাঁশের কঞ্চি পূর্ণা খুব ভয় পায়। কঞ্চির বাড়ি না খাওয়া অব্দি ঘুম পূর্ণাকে কিছুতেই ছাড়বে না। এ যেন ভূত ছাড়ানোর মতো। হেমলতা বাঁশের কঞ্চি আনতে চান, এদিকে পদ্মজা ডেকেই যাচ্ছে, পূর্ণা ওঠ, মাঠটা খাওয়ার আগে ওঠ। এই পূর্ণা, পূর্ণা রে, পূর্ণা ওঠ, পূর্ণা ওঠ। পূর্ণা পিটপিট করে চোখ খুলে আবার ঘুমিয়ে যাচ্ছে। প্রেমা এই ব্যাপারটা খুব উপভোগ করে। একটা মানুষ এত ডাকাডাকিতেও কি করে না জেগে থাকতে পারে? সে নিষ্কম্পন স্থির চোখে তাকিয়ে আছে বড় দুই বোনের দিকে। হেমলতা হাতে বাঁশের কঞ্চি নিয়ে ঘরে ঢুকেন। তা দেখে পদ্মজা পূর্ণাকে জোরে চিমটি দিল। পূর্ণা মুখে বিরক্তিকর আওয়াজ তুলে আবার ঘুমিয়ে তলিয়ে গেল। তুই সর পদ্ম, ও মারের যোগ্য, পিটিয়ে ওর ঘুম ছোটাতে হবে। পদ্মজা মায়ের ওপর কিছু বলার সাহস পেল না, দূরে গিয়ে দাঁড়ালো। হেমলতা পূর্ণার পায়ের গোড়ালিতে বাড়ি দেন। প্যাচ করে আওয়াজ হয়। পদ্মজা ভয়ে চোখ বুজে ফেলল। পা ছিঁড়ে গেছে বোধ হয়। ঘুমন্ত পূর্ণার মস্তিষ্ক জানান দেয় আম্মা এসেছেন এবং তিনি আঘাত করেছেন। সে চোখ খোলার আগে দ্রুত উঠে বসল। চোখ খুলতে খুলতে যদি দেরি হয়ে যায়। এরপর চোখ খুলল। বোকাশোকা মুখ করে মায়ের দিকে তাকালো পরিস্থিতি বুঝতে। পদ্মজা ঠোঁট টিপা হাসছে। প্রেমা জোরে জোরে হেসে উঠল। হেমলতা তীক্ষ্ণ চোখ তাকাতেই হাসি থামিয়ে দিল। পূর্ণা ভীতু কণ্ঠে বলল, আর হবে না আম্মা। সে তো প্রতিদিনই বলিস। এমন সময় ঘন মেঘে আকাশ ছেয়ে গেল। পূর্ণা প্রেমা মনে মনে খুশি হলো। আজ আর স্কুল যেতে হবে না। বাড়ি থেকে 2 ক্রোশ দূরে স্কুল। আম্মা নিশ্চয়ই যেতে না করবেন। পূর্ণা খুশি লুকিয়ে প্রশ্ন করল, আম্মা মেঘ আসবে মনে হয়, যাবো স্কুলে? মেঘ কি করলো তোকে? যাবি স্কুলে? হেমলতা চলে যেতেই পূর্ণা ভ্রুকুঞ্চন করল। থম মেরে বসে রইল। পদ্মজা তাড়া দিল, বসে আছিস কেন, জলদি কর, নয়তো আবার পিটুনি খাবি। পূর্ণা বিরক্তি নিয়ে তৈরি হলো। 3 বোন স্কুলের দিকে রওনা দিল। বর্ষাকাল চলছে। রাতে বিরতিহীনভাবে বৃষ্টি হয়েছে। রাস্তায় প্রচুর কাদা জমেছে। পথ চলা কষ্টকর। 3 বোন হাতে জুতো নিয়ে পা টিপে হাঁটছে। পিছলে পড়ে বই খাতা নষ্ট হওয়ার ভয় কাজ করছে মনে। অর্ধেক পথ যেতে না যেতেই আকাশ ভেঙে বৃষ্টি নামলো। পদ্মজা পথের পাশ থেকে বড় কচু পাতা ছিঁড়ে নিল 3টা। 3 বোন কচু পাতায় মাথা আড়াল করলো, কিন্তু দেহ ও বই খাতা আড়াল করা গেল না। ভিজে একাকার হয়ে যাচ্ছে। পূর্ণা বিরক্তি প্রকাশ করলো, ধ্যাৎ, ভিজে স্কুলে গিয়ে লাভ কি আপা? দেখো পাজামা হাঁটু অব্দি কাদায়, আর বৃষ্টির পানি দিয়ে কি হয়েছে? পদ্মজা চিন্তিত ভঙ্গিতে বলল, বুঝতে পারছি না কি করব, স্কুলে যাব নাকি বাড়ি ফিরব। আপা বাড়ি যাই, বলল প্রেমা। পদ্মজা ভাবল। এরপর 2 বোনকে বলল, ভিজে তো কতবারই গেলাম, আজও যাই, সমস্যা কি? অজ্ঞাতা স্কুলে যেতেই হলো। স্কুল ছুটির আগেও বৃষ্টি পুরোপুরি থামেনি। তখন গুড়ি গুড়ি বৃষ্টি পড়েছিল। বৃষ্টিতে ভিজে ভিজেই বাড়ি ফেরার পথ হলো 2 বোন। প্রেমার 1 ঘন্টা আগে ছুটি হয়েছে। পদ্মজা নিচু কণ্ঠে জিজ্ঞেস করলো, আব্বাস ছিল স্কুলে?
আসছিল, প্রেমারি নিয়ে গেছে। তোর সাথেও তো দেখা করলো। পদচার গলাটা করুণ শোনালো। পূর্ণার মন খারাপ হয়। আপা কেন তার এত ভালো আপাকে ভালোবাসে না? পূর্ণা পড়ে যাবে, সাবধানে হাঁট। পদজা সাবধান বাণী দিতে দিতেই পূর্ণা ধাবাস করে কাদায় মাটিতে পড়ল। পদজা আটকে উঠল। পূর্ণার পা নিমিষে ব্যথায় টনটন করে উঠল। পদজা পূর্ণাকে তোলার চেষ্টা করে। পদজাকে আঁকড়ে ধরেও উঠতে পারছে না পূর্ণা। কাঁদো কাঁদো হয়ে পদ্মজাকে বলল, আপা পাটা ভেঙে গেল মনে হয়, কি ব্যথা করছে। মুচকেছে বোধ হয়, ঠিক হয়ে যাবে। ওঠার চেষ্টা কর, আমার গলা ধরে চেষ্টা কর। গ্রামের পথ, গুড়ি গুড়ি বৃষ্টি, পথে কেউ নেই। গৃহস্থরা ভাত ঘুম দিয়েছে। সামনে বিলে থই থই জল, তার পাশে ক্ষেত, ডানে বামে কাদামাটি পথ, পেছনে ঝোপঝাড়। পদজার সাহায্য করার মতো আশেপাশে কাউকে দেখতে পেল না। পূর্ণা পা সোজা করার শক্তি পাচ্ছে না। পায়ে প্রচণ্ড ব্যথা, ঠোঁট কামড়ে কাঁদছে সে। পদজা না পারছে পূর্ণাকে তুলতে, আর না পারছে পূর্ণার কান্না সহ্য করতে। সে মনে মনে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করছে। পদজার উৎসাহে পূর্ণা মনকে শক্ত করে পায়ের পাতা মাটিতে ফেলল। সাথে সাথে শরীরের ব্যথায় বিজলি চমকালো। আপারে পারছি না, আমার পা শেষ, মরে যাবো আমি। এসব বলিস না, পায়ের ব্যথাও কেউ মরে না। আহত পা ফুলে 2 ইঞ্চি উঁচু হয়ে গেছে। তা দেখে আতঙ্কে পদ্মজা চোখ মুখ নীল হয়ে গেল। তার কান্না পাচ্ছে খুব। পদ্মজা পূর্ণার পায়ে আলতো করে চাপ দিতেই পূর্ণা ঝরে চেঁচিয়ে উঠল, একটু সাবধানে হাঁটলে কি হতো। ইস, এখন কি কষ্ট হচ্ছে। আপা পা ব্যথা খেয়ে নিচ্ছে। পদ্মজা খুব কাছে পায়ের শব্দ পেল। চোখেতে চোখ তুলে ক্ষেতের দিকে তাকালো। মুহূর্তে ঠোঁটে হাসি ফুটে উঠল। সে পূর্ণাকে বলল, পূর্ণা রে, আম্মা আসছে। হেমলতাকে দেখে পূর্ণা কলিজায় পানি পেল। মনে হলো মাকে দেখে ব্যথা অনেকটাই কমে গেছে। হেমলতা ছুটে আসেন, পূর্ণার মাথায় হাত বুলিয়ে বলেন, কিছু হয়নি, এসব সামান্য ব্যাপার। এরপর পদ্মজাকে বললেন, তুই বইগুলো নে। হেমলতা এদিকে সেলাই করা কাপড় দিতে এসেছিলেন। যার কাপড় ছিল সে অসুস্থ, তাই যেতে পারছিল না। বাড়িতেও কোনো কাছে মন টিকছিল না, তাই ছাতা নিয়ে বেরিয়ে পড়েন। ঘরে চুপচাপ বসে থাকার চেয়ে একটা মানুষকে সাহায্য করা ভালো। ফেরার পথে তিনি দূর থেকে দেখতে পেলেন 2টো মেয়েকে। একটা মেয়ে পথে বসে আছে, আর একটা মেয়ে পাশে। বিপর্যস্ত অবস্থা তাদের। মেয়ে দুটিকে চিনতে পেরে বুক কেঁপে উঠল। পথ দিয়ে আসতে দেরি হবে, তাই তিনি ক্ষেতের পথ ধরেন। পূর্ণা ব্যথায় যেন নিঃশ্বাস নেওয়ার শক্তি পাচ্ছে না। একটা ভ্যান পাওয়া গেলে খুব উপকার হতো। 2 মিনিটের মাথায় ভ্যানের দেখা মিলল। অনেক দূরে ভ্যানের অবস্থান। ভ্যানের চিত্রা লিখন সহ আরও 2 জন। তারা মতবার বাড়িতে গিয়েছিল। যখন কাছাকাছি ভ্যানের অবস্থান, তখন চিত্রা পদ্মজা আর তার মা বোনকে দেখল। উদ্বিগ্নতা নিয়ে ভ্যান থামাতে বলে খুনের নজরে ব্যাপারটা আসতে সে তাড়াহুড়ো করে ভ্যান থেকে নামলো। চিত্রা আগে আগে এগিয়ে আসে। চোখ মুখে আতঙ্ক নিয়ে বলল, পূর্ণার কি হয়েছে? পদ্মজা বলল, কাদায় পড়ে পা মুচকেছে। হেমলতা, চিত্রা, পদ্মজা এবং পূর্ণাকে তুলে দিয়ে লিখন সহ বাকি 2 জন সহকর্মী ভ্যান ছেড়ে দিল। তারা হেঁটে ফিরবে। পা ব্যথা অনেকটা কমে গেছে। 2টি বালিশের ওপর পা রাখা। ব্রেস নেই বিধায় ব্রেসের মতো কাপড় বেঁধে দিয়েছেন হেমলতা। যা ব্যথা পেয়েছে, কয়েকদিন বোধহয় স্বাভাবিকভাবে হাঁটতে পারবে না। হেমলতা মুখে তুলে খাইয়ে দিলেন। এরপর বলেন, এবার খুশি? স্কুলে যেতে হবে না, কাজ করতে হবে না, সকালে উঠে পড়তে বসতে হবে না। পূর্ণা রাজ্যের দুঃখ নিয়ে বলল, সবই ঠিক আছে, কিন্তু এখন আমি টিভি দেখতে যাব কি করে? কোনো সাড়া না পেয়ে পূর্ণা বুঝতে পারল সে মুখ ফসকে ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে। সে বিব্রত হয়ে উঠল। এরপর কাচুমাচু হয়ে মেয়ে যাওয়া গলায় বলল, মোটেও খুশি হয়নি। বিকেলে মগা এসে জানালো মুন্নার বাপ খুন হয়েছে। কথাটি শোনার সাথে সাথে উপস্থিত সকলের মাথায় যেন বজ্রপাত পড়ল। পঙ্গু ভিক্ষুক অসহায় মানুষটাকে কে মারলো? এমন মানুষের শত্রু থাকে? এমনই শত্রু যে একদম মেরে ফেললো? হেমলতা শ্বাসরুদ্ধকর কণ্ঠে প্রশ্ন ছিলেন, কখন? মগা বলল, দুপুরের কথা। দুপুরে 2টো কি 3টে গ্রামবাসী জানতে পারে এই ঘটনা। আস্তে আস্তে সব গ্রামে খবর যাচ্ছে। লাশ নোয়াপাড়ায় ধান খেতে পাওয়া গেছে। মুন্নার আত্মীয় বলতে কেউ নেই। দূর সম্পর্কে যারা আছে তারা মুন্নার দায়িত্ব নিতে চাইলেন না। মাতব্বর মুন্নার ভার নিতে চেয়েছিলেন, কিন্তু মুন্না পদ্মজাদের বাড়িতে থাকতে চায়। হেমলতা সানন্দে নিয়ে আসেন মুন্নাকে। এখন থেকে মুন্না এই বাড়ির ছেলে। পদ্মজা পূর্ণা খুব খুশি হলো। খুশি হলো না প্রেমা? মুন্না প্রেমা সমবয়সী। প্রেমা ভাবছে তার আদরের ভাগ বসাতে মুন্না এসেছে। হেমলতা ব্যাপারটা বুঝতে পেরেছে। পদ্মজাকে বলল, প্রেমার পছন্দ হচ্ছে না মুন্নাকে, 2 জনের মধ্যে সাক্ষাৎ করে দিস, যাতে একজন আরেকজনকে আপন চোখে দেখে। পদ্মজা আশ্বস্ত করে বলল, কয়েকদিনে মিশে যাবে 2 জন। পূর্ণা ব্যথায় ঘুমোতে পারছে না। প্রেমা মুন্না ঘুমে। মুন্না খুব কেঁদেছে।
এখন ক্লান্ত হয়ে বেঘরে ঘুমোচ্ছে। রাত তো কম হলো না। পূর্ণা মা বোনের বৈঠক দেখে বলল, আম্মা, মুন্নার নতুন নাম রাখা উচিত। কেন? এখন থেকে মুন্না আমাদের ভাই, আমাদের নাম প দিয়ে, তাহলে ওর নামও প দিয়ে হবে, তাই না আপা? হেমলতা হেসে বলেন, তুই নাম রাখ তাহলে। রাখছি তো, প্রান্ত মোড়ল। মুন্নাকে জানা সকালে, রাজি হলে এরপর সবাই না হয় ডাকবো। রাজি হবে না মানে? পিটিয়ে রাজি করাবো। হেমলতা মৃদু হাসলেন। পূর্ণা অসুস্থ হলে খুব কথা বলে, মুখ বন্ধ রাখতেই পারে না। অনেক বছর আগের ঘটনা বা কয়েক বছর পর কি হবে তা নিয়ে অনবরত কথা বলতে থাকে। গহীন অন্ধকার, আজ বোধহয় অমাবস্যা। হেমলতা কালো চাদরের আবরণে খাপটি মেরে বারান্দায় বসে আছেন, হাতের কাছে ছুরি লাঠি। গত 3 দিন ধরে তিনি ঘরের পাশের পায়ের আওয়াজ শুনেছেন। তখন ঘরে মোরশদ ছিল, একজন পুরুষ ছিল, বুকে সাহস ছিল। আজ মোরশদ নেই। মুন্নাকে বাড়িতে আনাতে তিনি ঝগড়া করে বাড়ি ছেড়েছেন। কবে ফিরবেন ঠিক নেই। আজ কিছুতেই ঘুমানো যাবে না। হাতে নাতে সন্দেহকারীকে ধরে এই বিপদ থেকে মুক্ত হতে হবে। কিন্তু অনেকক্ষণ হলো কেউ আসছে না। চোখ বুজে আসছে হেমলতার। সারাদিন অনেক খাটুনি গেল। কাদামাটিতে ছপছপ শব্দ তুলে কেউ আসছে। হেমলতা সতর্ক হয়ে ওঠেন, শক্ত হাতে লাঠি ও ছুরি ধরেন। পায়ের শব্দটা কাছে আসতেই তিনি বেরিয়ে আসেন। অন্ধকারে পরিষ্কার নয় মুখ, আন্দাজে ছুরি মারেন হাতের লাঠি। লাঠিটা বেশ ভালোভাবেই পড়ল সামনের জনের ওপর। পেছনের জন দৌড়ে পালালো। লোকটি আর্তনাদ করে বসে পড়ল মাটিতে। পরক্ষণই পালানোর চেষ্টা করলো, কিন্তু পারল না হেমলতার জন্য। হেমলতা দ্বিতীয় লাঠি দ্বারা আবার আঘাত করলেন। তার তীক্ষ্ণ দৃষ্টি স্থির। আহত ব্যক্তির আত্মচিৎকার শুনে বাড়ির ভেতর থেকে ছুটে আসে সবাই। টর্চের আলোতে চারিদিক আলোকিত হয়ে উঠল। হেমলতা স্বাভাবিক ভঙ্গি নিয়ে দাঁড়িয়ে আছেন। তিনি যেন জানতেন এই লোকেরই আসার কথা ছিল। শুটিং দলকে তিনি আজই বের করবেন, তবেই শান্তি। পদ্মজা, প্রেমা, মুন্না বেরিয়ে আসে। পূর্ণা ঘরেই রইল। পদ্মজা ডিরেক্ট আবুল জাহেদকে দেখে চমকালো। তখন কোথা থেকে আগমন ঘটল মোরশেদের। আবুল জাহেদকে আহত অবস্থায় দেখে সবাই চমকে উঠল। কপাল বেয়ে তার রক্ত ঝরছে। একজন দৌড়ে গেল বাড়ির ভেতর ফার্স্ট এইড বক্স আনতে। লিখন কিছু সময়ের জন্য থমকালো। আবুল জাহেদের কপাল ব্যান্ডেজ করার পর তাকে একটা চেয়ারে বসে দেওয়া হলো। হেমলতা লাঠিতে এক হাতের ভর দিয়ে স্বাভাবিকভাবে দাঁড়িয়ে আছেন। লিখন প্রশ্ন করলেন, কি হয়েছিল? আপনি ওনাকে আঘাত করলেন কেন? হেমলতা বললেন, এই অসভ্য লোক আজ 4 দিন ধরে মাঝরাতে এখানে ঘুরঘুর করে। তার উদ্দেশ্য খারাপ। লিখন আর চোখে পদ্মজাকে দেখল। এরপর আবুল জাহেদকে প্রশ্ন করলেন, উনি যা বলছেন সত্যি? আব্দুল জাহেদ গমগম করে উঠলেন, আমি আজই প্রথম এসেছি এখানে, ঘুম আসছে না, তাই হাতে হাতে এদিকে চলে এসেছি। হুট করে উনি আক্রমণ করে বসলেন। হেমলতা প্রতিবাদ করেন ধীরস্বরে, মিথ্যে বলবেন না একদম। আব্দুল জাহেদ কিছুতেই তার উদ্দেশ্য স্বীকার করল না। তর্কে তর্কে ভোরের আলো ফুটল। হেমলতা কঠিন করে জানিয়ে দিয়েছেন আজই এই বাড়ি ছাড়তে হবে। হেমলতার সিদ্ধান্ত শুনে দলটির মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ল। তীরে এসে নৌকো ডোবাতে কীভাবে দেওয়া যায়? সিনেমার শেষ অংশটুকু বাকি, শর্ত অনুযায়ী আরও 10 দিন আছে। দলের একজন বয়স্ক অভিনেতা এই সিদ্ধান্তের প্রতিবাদ করলেন। হেমলতা জবাব দিলেন, আমার 3টি মেয়ে নিরাপত্তা দিতে পারবেন? একটা পুরুষ মানুষ রাতের আধারে যুবতী মেয়েদের ঘরের পাশ দিয়ে ঘুরঘুর করবে কেন? কিসের ভিত্তিতেই? হেমলতা সবাইকে এড়িয়ে লাহোরি ঘরে ঢুকেন। এদের সাথে তর্ক করে শুধু সময় নষ্ট হবে। আবুল জাহেদের ধূর্ত চাহনি তার নজরে এসেছে বারংবার। প্রথম রাতে পায়ের আওয়াজ শুনে চিনতে পারেননি। এরপর দিন সন্ধ্যের তালিকায় থাকা 4-5 জনকে অনুসরণ করে তিনি নিশ্চিত হন রাতে কে লাহোরি ঘরের পাশে হেঁটেছিল। লাহোরি ঘরের ডান পাশে তুষের স্তূপ, পলিথিন কাগজ দিয়ে ঢাকা। অসাবধানবশে আবুল জাহেদের কাদামাখা জুতো তুষের স্তূপে পড়ে, ফলে জুতোয় তুষ লেগে যায়। এরপর দিন হেমলতা বাড়ির বারান্দায় জুতোচোরা দেখতে পান। তুষ বাড়িয়ে আর কোথাও নেই। তিনি ব্যস্ত হয়ে তুষের স্তূপের কাছে এসে দেখেন একজোড়া জুতোর চাপ। সেই জুতো যখন আবুল জাহেদ পরল, তিনি পুরোপুরিভাবে নিশ্চিত হন। শুটিং দলটার মধ্যে একটা হাহাকার লেগে গেল। বেশ কিছুক্ষণ নিজেদের মধ্যে আলোচনা চলল। এরপর সবাই মোরশদকে ধরল। বিনিময়ে তারা আরও টাকা দিতে রাজি। হেমলতার ধমকের ভারে তখন চুপ হয়ে গেল। টাকার কথা শুনে মোরশদের চোখ দুটি জলজল করে উঠল। ঘরে এসে হেমলতার সাথে ধুন্ধুমার ঝগড়া লাগিয়ে দিলেন। হেমলতা কিছুতেই রাজি হননি। শেষ অবধি তিনি নিজের সিদ্ধান্তে অনড় থাকতে পারলেন না। দলের কিছু ভালো মানুষের অনুরোধ ফেলতে গিয়ে তিনি অস্বস্তি বোধ করছিলেন। 10 দিনের বদলে 5 দিন সময় দেন। হেমলতা স্বস্তিতে নিঃশ্বাস ফেললেন। ভাগ্যিস কোনো ঘটনা ঘটার আগেই ব্যাপারটা খোলসা হয়েছে। বেশ গরম পড়েছে আজ। মুন্নাকে পাশে নিয়ে পদ্মজা পাটিতে বসে আছে। মনোযোগ দিয়ে মুন্নাকে শেখাচ্ছে কাকে কি ডাকতে হবে। পূর্ণাকে ছোট আপা, আর প্রেমা তো তোর সমান, তাই প্রেমা ডাকবি। দুজন মিলেমিশে থাকবি, বুঝেছিস? বুঝছি। আমাকেও তুই আম্মা ডাকবি। আমাদের আম্মা আব্বা, আজ থেকে তোরও আম্মা আব্বা, বুঝছিস?
মুন্না বিজ্ঞস্বরে বলো, হ বুঝছি। হেমলতা রান্না রেখে উঠে আসেন। মুন্নাকে বলো, শুদ্ধ ভাষায় কথা বলবি, তোর পদ আবার যেভাবে বলে। কই আমনে? পদ্মজা বলো, কই আমনে না, বল আচ্ছা বলবো। মুন্না বাধ্যের মতো হেসে বলো, আচ্ছা বলবো। হেমলতা হেসে চলে যান। পুনর রুম থেকে মুন্নাকে ডাকলো, মুন্না রে, হ ছোট আপা। পদ্মজা মুন্নার গালে আলতো করে থাপ্পড় দিয়ে বলো, বল জি ছোট আপা। মুন্না পদ্মজার মতো করেই বলো, জি ছোট আপা। পদ্মজা হাসলো। পুনম মৃদু হেসে বলো, তোর নাম পাল্টাতে হবে, আমি তোর নতুন নাম রেখেছি। কে রে, নাম পাল্টাইতাম কে রে? পদ্মজা কিছু বলার আগেই মুন্না প্রশ্ন করলো, আচ্ছা এই কথাটা আমি কেমনে কইতাম? পদ্মজা হেসে কপাল চাপে, এই ছেলে তো আঞ্চলিক ভাষায় বুধ হয়ে আছে। পূর্ণা বলো, তুই এখন আমাদের ভাই, আমাদের নামের সাথে মিলিয়ে তোর নাম রাখা উচিত, কি উচিত না? মুন্না দাঁত কেলিয়ে হেসে সাই দিয়ে বলল, হ, এই জন্য তোর নাম পাল্টাতে হবে। আজ থেকে তোর নাম প্রান্ত মোড়ল। সবাইকে বলবি এটা, মনে থাকবে? হ, মনে রাখাম। বল আচ্ছা মনে রাখবো। আচ্ছা মনে রাখবো। দুপুর গড়াতেই হাজরা আসলো, সাথে নিয়ে এসেছে বানোয়াট, গল্প আর বিলাপ। ইশারা ইঙ্গিতে সে লাউ চাইছে। মোর্শেদ গতকাল সব লাউ বাজারে তুলেছে, কাছে আর একটা ছিল, ঘরে চিংড়ি মাছ আছে। প্রান্ত লাউ দিয়ে চিংড়ি খাবে বলে ইচ্ছে প্রকাশ করেছে। হেমলতা হাসি মুখে শেষ লাউটা নিয়ে এসেছেন। এখন আবার হাজরারও চাই। কেউ কিছু চাইলে হাতে থাকা সত্ত্বেও হেমলতা ফিরিয়ে দেননি, আজও দিলেন না। তিনি হাজরাকে হাসি মুখে লাউ দিলেন। হাজরা সন্তুষ্টি প্রকাশ করে চলে গেল। পদ্মজা মায়ের দিকে অসহায় চোখে তাকায়। প্রান্ত এই বাড়িতে এসে প্রথম চা চাইলো, তাই পেল না। মনের ওপর নেতিবাচক প্রভাব পড়বে না তো? হেমলতা পদ্মজার দৃষ্টি বুঝেও কিছু বললেন না। প্রান্তকে ডেকে কোলে বসান। ছেলেটাকে দেখতে বেশ লাগছে। দুপুরে তিনি গোসল করিয়েছেন, মনে হয়েছে কোনো ময়লা স্তূপ পরিষ্কার করা হয়েছে। জন্মদাতার মৃত্যু প্রান্তের ওপর বিন্দুমাত্র প্রভাব ফেল না, এজন্য কেউ অবাক হয়নি। ভাবছিলে শুধু রাতেই একসাথে থাকা হতো। অনেক রাত প্রান্ত একা থেকেছে। এইটুকু ছেলে কত রাত ভয় নিয়ে কাটিয়েছে। হেমলতা আদুরে কণ্ঠে বলো, একটা গল্প শোনাই, শুনবি? শোনাও। পদজা প্রান্তের ভাষার ভুল ধরিয়ে দিল। শোনাও না, বল শোনাও আম্মা। প্রান্ত মাথা কাত করে। এরপর হেমলতাকে বলো, শোনাও আম্মা। আমার ডাকটা শুনে হেমলতার বুক বিশুদ্ধ ভালো লাগায় ছেয়ে গেল। তিনি কণ্ঠে ভালোবাসা ঠেলে বললেন, আমাদের একদিন মরতে হবে, জানিস তো? হ। জান্নাত জাহান্নামের কথা কখনো কেউ বলেছে? প্রান্ত মাথা দুই পাশে নাড়ালো। কেউ শোনায়নি। হেমলতা এমনটাই সন্দেহ করেছিলেন। প্রান্ত এই সম্পর্কে জানে না। তিনি ধৈর্য নিয়ে সুন্দর করে জান্নাত জাহান্নামের বর্ণনা দিলেন। জান্নাতের বর্ণনা শুনে প্রান্তের চোখ দুটি জলজল করে উঠল। প্রশ্ন করলো হাজারটা। হেমলতাকে জানায় সে জান্নাতে যেতে চায়, জাহান্নামে যেতে চায় না। হেমলতা বললেন, আচ্ছা একটা গল্প বলি, মন দিয়ে শুনবি। প্রান্ত মাথা কাত করে হ্যাঁ সূচক সম্মতি দিল। হেমলতা বলতে শুরু করেন, একজন মহিলা একা থাকতেন বাড়িতে। না, দুটি ছেলে মেয়ে আছে, খুব ছোট ছোট, খুব অভাব তাদের। ছোট একটা জায়গায় মাটির ঘর, ঘরের সামনে শখ করে একটা লাউ চারা লাগায়। লাউ গাছ বড় হয়, লাউ পাতা হয় অনেক। এই লাউ পাতা দিয়ে দিন চলে তার। কখনো সিদ্ধ করে খায়, নুন মরিচ পেলে শাক রেঁধে খায়। তো একদিন একজন ভিক্ষুক মহিলা আসলো। ভিক্ষুক মহিলাটি খায় না 2 দিন ধরে। লাউ গাছে লাউ পাতা দেখে খেতে ইচ্ছে করে। লাউ গাছের মালিক যে মহিলাটি, তাকে ভিক্ষুক বলে লাউ পাতা দিতে, রেঁধে খাবে। খুব অনুনয় করে বলে। মহিলাটির মায়া হয়। ভিক্ষুক মহিলাকে কথা শোনাতে শোনাতে কয়েকটা লাউ পাতা ছিঁড়ে দেয়। তার কয়েকদিন পর লাউ গাছের মালিক যিনি, তিনি মারা গেলেন। গ্রামবাসী সহ মসজিদের ইমাম মিলে দাফন করেন। বুঝেছিস তো প্রান্ত? হ। প্রান্ত মনোযোগ দিয়ে শুনছে। সে খুবই মনোযোগী শ্রোতা। হেমলতা বাকিটা শুরু করলেন। গ্রামের ইমাম একদিন স্বপ্ন দেখেন যে মহিলাটিকে তিনি দফন করেছেন তার চারপাশে আগুন দাউ দাউ করে চলছে, কিন্তু তার গায়ে আঁচ অব্দি লাগছে না। মহিলাটিকে ঘিরে রেখেছে লাউ পাতা, যার কারণে আগুন ছুঁতে পারছে না। ওই যে তিনি একজন ভিক্ষুককে নিজের একবেলা খাবারের লাউ পাতা দান করেছিলেন, সেই লাউ পাতা তাকে কবরের শাস্তি থেকে বাঁচাচ্ছে। জাহান্নাম থেকে বাঁচাতে আমাদের অনেক ইবাদত করা উচিত, তার মধ্যে একটি হলো দান। সামর্থ্য অনুযায়ী দান করা উচিত, কাউকে ফিরিয়ে দেওয়া উচিত না। বোঝা গেছে? হ বুঝছি, আমি দান করাম। করবি, অনেক বড় হবি জীবনে, আর অনেক দান খয়রাত করবি। আচ্ছা প্রান্ত, এখন যদি কোনো অভাবী এসে বলে তো লাউটা দিতে, তুই কি করবি? প্রান্ত গম্ভীর হয়ে ভাবে, এরপর বলে, দিয়ে দিয়াম। একটু আগে একজন মহিলা আসছিল না, দেখেছিস তো? হ দেখেছি। সে খুব গরিব, বাড়িতে বাচ্চা আছে ছোট। এসে বলল লাউ দিতে, তাই তোর লাউটা দিয়ে দিয়েছি। এর জন্য কি এখন তোর মন খারাপ হবে? লাউটা তুমি দিছ, তাহলে তোমার আগুন থেকে বাঁচাইবো লাউটা।
লাউটা আমি দিলেও তোর জন্য ছিল। তুই এখন খুশি মনে মেনে নিলে লাউটা তোকে আগুন থেকে বাঁচাবে। হেমলতার কথায় প্রান্ত খুশি হয় খুব। পরপর মুখ গম্ভীর করে প্রশ্ন করল, একটা লাউ কেমনে বাঁচাইবো আমারে? প্রান্তের নিষ্পাপ কণ্ঠে প্রশ্নটা শুনে হেমলতা, পদ্মজা, পূর্ণা হেসে উঠল। পদ্মজা বলল, কয়টা লাউ পাতা অনেকগুলো হয়ে মহিলাটিকে বাঁচিয়েছে, তেমন একটা লাউ অনেকগুলো হয়ে তোকে বাঁচাবে। প্রান্ত একটার পর একটা প্রশ্ন করেই যাচ্ছে। হেমলতা হেসে হেসে তার উত্তর দিচ্ছেন। পদ্মজার হুট করেই প্রান্তের থেকে চোখ সরে হেমলতার উপর পড়ে। মা হাসলে সন্তানদের বুকে যে আনন্দের ঢেউ ওঠে তা কি জানেন? পদ্মজার আদর্শ তার মা, সে তার মায়ের মতো হতে চায়। 5 দিন শেষ। শুটিং দলের মধ্যে খুব ব্যস্ততা, সবকিছু গোছানো হচ্ছে। 5 দিনে তাড়াহুড়ো করে শুট শেষ করা হয়েছে। লিখন উঠোনে চেয়ার নিয়ে বসে আছে। চিত্রা এসে তার পাশে বসলো, কাশির মতো শব্দ করে লিখনের মনোযোগ পেতে। লিখন তাকালো, স্নান মুখে প্রশ্ন করলো, সব গোছানো শেষ? শেষ। তুমি তো কিছুই গোছাওনি। বিকেলে রওনা দেব। আমার আর কি আছে গোছানোর, দুপুরেই শেষ করে ফেলবো। মন খারাপ? লিখন কিছু বলল না, লাহোরি ঘরের দিকে তাকালো। দৃষ্টিতে শূন্যতা, কিছু ফেলে যাওয়ার বেদনা। বুকের বাঁ পাশে চিনচিন করা ব্যথা। চিত্রা হাতঘড়ি পড়তে পড়তে বলল, ছোট বোনের সমান বলে ঠোঁট বাঁকিয়েছিলে, এখন তার প্রেমেই পড়লে? লিখন কিছু বলল না, দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। চিত্রা বলল, পদ্মজা কিন্তু অনেক বড়ই। আগামী মাসে ও 17 হবে শুনেছি। এই গ্রামে 17 বছর বয়সী অবিবাহিত মেয়ে হাতে গোনা কয়েকটা। পদ্মজা শ্রেণীর বেশিরভাগ মেয়ে বিবাহিত, আর খুব কম মেয়ে পড়ে। চিত্রার কথা অগ্রাহ্য করে লিখন বলল, তোমার বিয়েটা কবে হচ্ছে? বছরের শেষের দিকে, সব ঠিকঠাক থাকলে আর ভগবান চাইলে। কিছুক্ষণের মধ্যে সবাই ঢাকা রওনা দেবে। হেমলতা মৌসুদ বিদায় দিতে এসেছে। দলটার 3-4 জনের চরিত্র সমস্যা থাকলেও বাকিরা খুব ভালো। হেমলতার সাথে মিশেছে খুব, নিজের বাড়ি মনে করে থেকেছে, বাড়ির দেখাশোনা করেছে। লিখন হেমলতার আড়ালে একটি সাহসিকতার কাজ করে ফেলল। ব্যস্ত পায়ে লাহোরি ঘরে আসলো। বারান্দায় বসেছিল পদ্মজা। লিখনকে দেখে ভয়ে তার বুক কেঁপে উঠল। পদ্মজাকে কিছু বলতে দিল না লিখন। সে দ্রুত বারান্দায় উঠে পদ্মজার হাতে একটা চিঠি গুঁজে দিয়ে জায়গা ত্যাগ করল। পদ্মজা অনবরত কাঁপতে থাকে। পূর্ণা চৌকি থেকে ব্যাপারটা খেয়াল করেছে। সে হতভম্ব, ধীর পায়ে হেঁটে আসে। পদ্মজার সারা শরীর বেয়ে ঘাম ছুটছে। হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়ে। হাত থেকে চিঠি পড়ে যায়। পূর্ণা কুড়িয়ে নিল। পদ্মজার গলা শুকিয়ে কাঠ। হেমলতা এসে দেখেন পদ্মজা হাঁটুতে থুতনি ঠেকিয়ে বসে আছে, কেমন দেখাচ্ছে যেন। তিনি উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করলেন, পদ্ম, শরীর খারাপ? মায়ের কণ্ঠ শুনে পদ্মজা ভয় পেল। বাতাসে অস্বস্তি, নিঃশ্বাসে অস্বস্তি, চোখ দুটি স্থির রাখা যাচ্ছে না, নিঃশ্বাস এলোমেলো। পূর্ণা পরিস্থিতি সামলাতে বলল, আম্মা, আবার মাথা ব্যথা। হুট করে আমার মাথা ব্যথা উঠলো কেন? পদ্মরে, খুব ব্যথা? পদ্মজা অসহায় চোখে পূর্ণার দিকে তাকালো। আকস্মিক ঘটনায় সে ভেঙে পড়েছে। ডান হাত অনবরত কাঁপছে। হেমলতা তীক্ষ্ণ চোখে দুটো মেয়েকে দেখেন। কঠিন স্বরে প্রশ্ন করেন, কি লুকোচ্ছিস দুজন? কেউ এসেছিল? মায়ের প্রশ্নে পদ্মজা চেয়ে পূর্ণা বেশি ভয় পেল। হাতের চিঠিটা আরো শক্ত করে চেপে ধরল। কি লেখা আছে না পড়ে এই চিঠি হাতছাড়া করবে না সে। হেমলতার তীক্ষ্ণ দৃষ্টি তীরের ফালার মতো পদ্মজার গায়ে দিচ্ছে। সে কাপা স্বরে জানিয়ে দিল, শুটিং দলের একজন এসেছিল। হেমলতার ঠোঁট দুটি খেপে উঠল প্রচণ্ড আক্রোশে। পদ্মজা সবাইকে চেনে না, তাই তিনি পূর্ণাকে প্রশ্ন করলেন, পূর্ণা, কে এসেছিল? পূর্ণা 2 সেকেন্ড ভাবল, এরপর নতমুখে বলল, কালো দেখতে যে, মিলন। পদ্মজা আর চোখে পূর্ণার দিকে তাকালো। তার ভয় হচ্ছে, মা যদি এখন বলে মিলন তো তার সামনেই ছিল, তখন কি হবে? পূর্ণা মিথ্যে বলল কেন? সত্য বললেই পারত। হেমলতা বিশ্বাস করেছে নাকি করেননি দৃষ্টি দেখে বোঝা গেল না। পূর্ণা মাথা নত করে অপরাধীর মতো দাঁড়িয়ে রইল। হেমলতা বারান্দা অব্দি এসে আবার ঘুরে তাকালো। মনটা খচখচ করছে। মনে হচ্ছে খাপলা আছে, নাকি তার সন্দেহ, মনের ভুল ভাবনা, কে জানে। সকলকে ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।